কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আমি তো অধ্যায় 5 মোটামুটি শেষ করে ফেলেছি এবং বিগত বোর্ড এক্সামের যে টপিকসগুলো আসে নাই সেই টপিকসগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোকপাত করেছিলাম। আমার অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6 তিনটা অধ্যায় মোটামুটি শেষ করে ফেলেছি এবং আমি আজকে শুরু করলাম তোমাদের আমি একজন থেকে মতামত নিয়েছিলাম কোন চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। ইরফান ইরফান আমাকে বলল, ম্যাডাম অধ্যায় 2 যেহেতু অনেক বড় একটি চ্যাপ্টার, এটা দিয়ে আশা করি আমরা শুরু করি। ঠিক আছে, যেহেতু আমরা ক্লাস 9-এ সেই হাফ ইয়ারলিতে পড়েছিলাম এই অধ্যায় 2, আশা করি আমরা আবার নতুন করে একটু ঝালাই করে নিব। ঠিক আছে, তাহলে অধ্যায় 2-এ কি কি আছে দেখো। অধ্যায় 2-এর টপিকসের মধ্যে প্রথমেই আছে জীবকোষ। কোষ আছে, কোষের পর আছে টিস্যু। টিস্যু মানে কি? অনেকগুলো কোষ অথবা কোষপুঞ্জ নিয়ে গঠিত হয় টিস্যু। টিস্যুর পর হচ্ছে অঙ্গ। অনেকগুলো টিস্যু যখন কোনো একটি বিশেষ কার্য সম্পাদনের জন্য কোনো একটি বিশেষ গঠন গঠিত হয় তাকে বলবো অঙ্গ। এবং অনেকগুলো অঙ্গ মিলে আমি কি বলবো? তন্ত্র। তাহলে এসবগুলো টপিকস যেহেতু একটি অধ্যায়ে অ্যাড করে ফেরাতে আমাদের কিন্তু তুলনামূলকভাবে আমরা যতটুকু খেয়াল করেছি একটু আমরা এই চ্যাপ্টারটার প্রতি একটু অনীহা কাজ করে। ঠিক আছে, আশা করি আজকের পর থেকে অনীহা কাজ করবে না। প্রথমে আসো কোষ কি। বিজ্ঞানী লুই অ্যান্ড সিকেবিস দুজন বিজ্ঞানী খুব স্বতঃসিদ্ধ একটি হাইপোথিসিস দিয়েছে। বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবকোষের একক এবং যারা স্বতঃসিদ্ধভাবে নিজেদেরকে কি করে সংখ্যা বৃদ্ধি করতে পারে তাকে বলা হচ্ছে কোষ। তাহলে প্রথম শব্দ কি বলেছিল? বৈষম্যভেদ্য ঝিল্লি। বৈষম্যভেদ্য মানে কি? পাশাপাশি কোষের মধ্যে সবগুলি উপাদান কিন্তু খুব সহজে প্রবেশ করবে না, শুধুমাত্র খনিজ লবণ এবং পানি নিয়ন্ত্রিত অবস্থায় বিস্তার লাভ করবে। তাহলে এটা হচ্ছে বৈষম্যভেদ্য ঝিল্লি। এবং কি ক্রিয়াকলাপের একক। ক্রিয়াকলাপের একক আমরা কি জানি? ফান্ডামেন্টাল বেস অথবা কি যে কোনো একটি কাজের একক আমরা নির্দিষ্ট করে ফেলি না? ঠিক একই রকম ক্রিয়াকলাপের একক হচ্ছে আমাদের সকল কাজের একক হচ্ছে কোষ। আমরা অধ্যায় 5-এ কিন্তু পড়েছিলাম, আমরা যখন খাবার খেয়েছিলাম অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ কিংবা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল শেষ পর্যন্ত কোথায় গিয়েছিল? কোষের মধ্যে। তাহলে এটা হচ্ছে ক্রিয়াকলাপের একক। এবং কি নিজের স্বরূপ। নিজের স্বরূপ মানে একটি থেকে আরেকটি বিভাজিত হওয়ার জন্য বাইরের কোনো উপাদান এসে এখানে সাহায্য করে না। নিজের প্রতিরূপ অথবা নিজের স্বরূপ কি করে? নিজেরাই কি করে? বিশ্লেষণ করে সংখ্যা বৃদ্ধি করে। তাহলে একটি মাত্র সংজ্ঞা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু বুঝে ফেলেছি। ঠিক আছে, তাহলে যদি আসে কোষ কি, আমরা লোই অ্যান্ড সিকেবিসের যে স্বতঃসিদ্ধ হাইপোথিসিস দেওয়া আছে ওই হাইপোথিসিসটা ভালো করে শিখে ফেলব। এখন দেখি আমি কোষের প্রকারভেদ অথবা টাইপস অফ সেল। কোষের প্রকারভেদকে আমরা প্রথমে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করলাম। কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তাহলে আমি প্রথম শব্দ লিখলাম, দেখো প্রোক্যারিওটিক। একটু তোমরা সাথে সাথে একটু খাতায় লিখে ফেলো। প্রো মানে হচ্ছে কি? আদি। ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আদি নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে আমি বললাম প্রোক্যারিওটিক। আরেকটা কোষ আরেকটি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আরেকটি গঠন লিখলাম ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে হচ্ছে উন্নত। তাহলে যেসব কোষের মধ্যে উন্নত নিউক্লিয়াস আছে তাকে আমরা বললাম ইউক্যারিওটিক। তাহলে উন্নত এবং অনুন্নত নিউক্লিয়াস মানে কি? অনুন্নত নিউক্লিয়াস মানে হচ্ছে একটি নিউক্লিয়াসের শর্ত হচ্ছে কি? অবশ্যই থাকতে হবে নিউক্লিয়ার মেমব্রেন এবং এই নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে থাকবে কি? নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু এবং কি নিউক্লিওপ্লাজম। তাহলে আমি তোমাদেরকে দেখাই এই প্রোক্যারিওটিকের মধ্যে কি নাই? নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়াসের আবরণী না থাকার কারণে
এদের যে নিজস্ব কোষ উপাদানগুলি আছে অথবা নিউক্লিয়াসের উপাদানগুলো আছে, এরা কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় কি করে, বিরাজ লাভ করে। এবং নিউক্লিয়াসের উপাদানের মধ্যে শুধুমাত্র কোনটি থাকে, ডিএনএ থাকে। এবং কি কি থাকে, কোষ অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি কোনো কিছু থাকে না, শুধুমাত্র থাকবে রাইবোজোম। রাইবোজোম থাকারও একটি নির্দিষ্ট একটি কারণ আছে। রাইবোজোম কি করে, প্রোটিন তৈরির কারখানা অথবা প্রোটিন সংশ্লেষণের কাজে রাইবোজোম সাহায্য করে। তাহলে আমরা কি বুঝলাম, প্রোক্যারিওটিক সেল কেন আমরা তৈরি করলাম, কারণ প্রোক্যারিওটিকের মধ্যে কি নাই, নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়াসের আবরণী নাই। ঠিক আছে, এখন আসলে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক মানে হচ্ছে উন্নত। একটি নিউক্লিয়াসে যেসব উপাদান থাকার কথা সবগুলো উপাদান থাকে, এবং পাশাপাশি অন্যান্য কোষ অঙ্গাণু যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, লাইসোসোম, রাইবোজোম সবগুলো উপাদান কিন্তু কোথায় পাবো আমি, ইউক্যারিওটিক সেলের মধ্যে। প্রোক্যারিওটিকের উদাহরণ হচ্ছে কি, ব্যাকটেরিয়া এবং কি নীলাভ সবুজ শৈবাল। এবং ইউক্যারিওটিকের বৈশিষ্ট্য হচ্ছে কি, আমরা হোমোসেপিয়ান্স এবং উন্নত উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী। ঠিক আছে, তাহলে আমি এটা কিসের উপর ভিত্তি করে লিখলাম, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। এখন আসো কাজের উপর ভিত্তি করে, কোষ কি ধরনের কাজ করে তার উপর ভিত্তি করে আমি আবার দুইটা অংশে বিভক্ত করব। একটি নাম হচ্ছে সোমাটিক সেল, দেখো একটির নাম হচ্ছে কি সোমাটিক, আর একটির নাম হচ্ছে গ্যামেটিক। তাহলে সোমাটিক মানে কি, সোমা মানে হচ্ছে দেহ কোষ। যেসব কোষ মূলত দেহ তৈরিতে অথবা দেহের ক্ষেত্রে ভূমিকা রাখে তাকে আমি বলবো সোমাটিক সেল। সোমাটিক সেলের ক্ষেত্রে বেসিক্যালি কোন ধরনের বিভাজন হয়, মাইটোসিস বিভাজনের মাধ্যমে এরা খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। আর গ্যামেটিক সেলের মধ্যে আমি কি করব, গ্যামেট তৈরি করবে অথবা ক্রোমোসোম সংখ্যা n তৈরি করবে। এই গ্যামেট তৈরি করার আরেকটি উপাদান নাম হচ্ছে কি মিওসিস বিভাজন। মিওসিস বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস অথবা কোষের ক্রোমোসোম অর্ধেক অংশে পতিত হয় এবং এদের মধ্যে সুনির্দিষ্ট যৌনক্রম দেখা যায়। আমি তোমাদেরকে যৌনক্রম শব্দটা একটু শুরুতে বর্ণনা করে দিচ্ছি। যৌনক্রম অথবা অল্টারনেশন অফ জেনারেশন খুব ইম্পর্টেন্ট একটি শব্দ। যৌনক্রম কি, অল্টারনেশন অফ জেনারেশন হচ্ছে জীবন চক্রের কোনো একটি পর্যায়ে ডিপ্লয়েড অথবা 2n এবং আরেকটি পর্যায়ে হ্যাপ্লয়েড অথবা n। আমরা এগুলো কিন্তু তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম, অবশ্যই রিপিট করব। তৃতীয় অধ্যায়, ডিপ্লয়েড মানে হচ্ছে 2n, হ্যাপ্লয়েড মানে হচ্ছে n। জীবন চক্রের কোনো একটা পর্যায়ে মাইটোসিস হয় এবং জীবন চক্রের কোনো একটা পর্যায়ে মিওসিস হয়। এই গঠনটার নামই হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। তাহলে আমি প্রথমে কি পড়লাম, কোষের সংখ্যা পড়লাম এবং কোষের প্রকারভেদ পড়লাম, যেহেতু আমাদের সিলেবাসে নির্দিষ্ট করে দেওয়া আছে এবং এর টপিকসগুলো যেহেতু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে আসে, আমরা অবশ্যই যত্ন সহকারে এই টপিকসগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, এখন আসি কোষ। আমি তোমাদের দেখো দুই ধরনের কোষের চিত্র এঁকে রেখেছি। একটি হচ্ছে প্লান্ট সেল অথবা উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে অ্যানিম্যাল সেল অথবা প্রাণী কোষ। এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে আমি যদি খালি চোখে এমনিতে নর্মাল চোখে যদি দেখি, উদ্ভিদ কোষের দেখো বাইরের লেয়ার, দেখো বাইরের লেয়ার কিন্তু অনেক পুরু, ঠিক আছে না? এবং প্রাণী কোষের লেয়ার হচ্ছে পাতলা একটি উপাদান, অবশ্য পাতলা না, এটি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট একটি উপাদান এবং এদের মধ্যে আঙ্গুলের ভাঁজের মতো কি দেখা যায়, মাইক্রোভিলাই অথবা আঙ্গুলের মতো গঠন দেখা যায়। ঠিক আছে, তাহলে এখন আমি বলবো কোষ অঙ্গাণু অথবা সেল অর্গানেলস একটি কোষের মধ্যে কি কি আছে এবং কি কি নেই। যেহেতু আমাদের বইয়ে দেওয়া আছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, অবশ্যই আমরা ক্লাস 6-7 পড়েছিলাম উদ্ভিদ কোষে কি আছে, প্রাণী কোষে কি আছে, উদ্ভিদ কোষে কি নেই, প্রাণী কোষে কি নেই।
আমি তোমাদেরকে একটি চার্ট আকারে দিয়ে রেখেছি। দেখো 1 নম্বর লিখলাম, দেখো কোষ প্রাচীর। কোষ প্রাচীর বেসিক্যালি কার উপাদান? উদ্ভিদ কোষের উপাদান। এরপর লিখলাম কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কার উপাদান? প্রাণী কোষের উপাদান। কোষ ঝিল্লি কিন্তু পাতলা একটি লেয়ার, কিন্তু উদ্ভিদ কোষেও দেখা যায়। এরপর পড়বো আমি প্রোটোপ্লাজম, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটারই হচ্ছে উপাদান। এরপর পড়লাম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এবং যেহেতু জায়গা হচ্ছিল না, সরি ফর দ্যাট, আমার বোর্ডটা একটু ছোট, এরপর লিখলাম নিউক্লিয়াস। তাহলে আমি মোট একটি কোষ অঙ্গাণুর ক্ষেত্রে আমি একটি চার্টের মতো করে লিখে ফেললাম। 1 নম্বর কোষ প্রাচীর, 2 নম্বর কোষ ঝিল্লি, 3 নম্বর হচ্ছে প্রোটোপ্লাজম, 4 নম্বর হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং 5 নম্বর হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? তাহলে এখন আসি কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে মৃত অথবা জড় বিশিষ্ট এক ধরনের উপাদান, যেটি হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষের উপাদান। তাহলে এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষে কি করে? এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষে একটি আবরণ অথবা গঠন তৈরি করে, এবং এই কোষ প্রাচীরের মধ্যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্যে কি কি আছে একটু আমরা দেখি। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে আছে সেলুলোজ, এরপর হচ্ছে হেমিসেলুলোজ, এরপর হচ্ছে পেকটিন, লিগনিন এবং সুবেরিন, অনেকগুলো উপাদান। আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দিই, একটা ছোট্ট নারিকেল, ছোট্ট একটা ডাবের গঠন, যখন ছোট্ট একটা উপাদান থাকে তখন থাকবে সেলুলোজ। দিনের পর দিন এই যে কোষ প্রাচীরের মধ্য পর্দা থেকে প্রোটোপ্লাজমীয় উপাদান জমা হয়ে হয়ে কি তৈরি করলো? হেমিসেলুলোজ। এরপর আরেকটু গঠন তৈরি করলো লিগনিন, এরপরে তৈরি করলো সুবেরিন। তাহলে এভাবে একটার পর একটা একটি কচি ডাব ধীরে ধীরে অনেক বড় একটা নারিকেল তৈরি হয়ে গেল না? নারিকেলের উপরের আবরণীটা অনেক শক্ত না? তাহলে দিনের পর দিন কোষ প্রাচীর অথবা সেল ওয়াল জমা হয়ে কি তৈরি করলো? যে কোনো একটি স্ট্রাকচার অনেক শক্তভাবে তৈরি করে ফেললো। এটা হচ্ছে ইটস মাই টেকনিক, কিভাবে আমরা পড়বো। ঠিক আছে? এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কোষ ঝিল্লি অথবা প্লাজমা লেমা। কোষ ঝিল্লি দেখো তো, এই যে পাতলা যে কোষ ঝিল্লি এখানেও আছে, এখানেও দেখা যাচ্ছে। বেসিক্যালি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে এদেরকে কিন্তু আমি দ্বিস্তর বিশিষ্ট গঠনে দেখা যাবে। আমি কোষ ঝিল্লি পড়ার আগে আমি আরেকটু কোষ প্রাচীর নিয়ে বলতে চাচ্ছি। এ পর্যন্ত পৃথিবীতে মোট 3 ধরনের উপাদানের মধ্যে আমি কি পেলাম? কোষ প্রাচীর পেলাম। একটি পেলাম উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, পেকটিন। তারপর পেলাম আমি ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়াতে কি পেলাম? লিপিড, প্রোটিন এবং পলিস্যাকারাইড। এবং ছত্রাকে কি পেলাম? ছত্রাকে পেলাম কাইটিন। অনেক সময় পরীক্ষায় আসে কিন্তু কোষ প্রাচীর, ছত্রাকের কোষ প্রাচীরের নাম কি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের নাম কি। ঠিক আছে? তাহলে কোষ প্রাচীর পড়ার পর এরপর আমি কি বললাম? কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি মানে কি? কোষ ঝিল্লি হচ্ছে এক ধরনের বৈষম্যভেদ্য ঝিল্লি। আবার বলছি, বৈষম্যভেদ্য ঝিল্লি, যেখান থেকে শুধুমাত্র একটি থেকে আরেকটির মধ্যে কিসের মাধ্যমে কি পরিবাহিত হয়? পানি এবং খনিজ লবণ। এই পানি এবং খনিজ লবণ একটি কোষ থেকে আরেকটি কোষে পরিবাহিত হওয়ার সময় এক ধরনের আণুবীক্ষণিক নালী। তাহলে এই কোষ থেকে উপাদানগুলি আরেকটি কোষে পরিবাহিত হওয়ার সময় এক ধরনের আণুবীক্ষণিক নালী দেখা যায়। এই নালীটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। আশা করি আমরা জানবো প্লাজমোডেসমাটা মানে কি। প্লাজমোডেসমাটা মানে হচ্ছে পাশাপাশি দুইটা কোষের মধ্যে যে আণুবীক্ষণিক নালী দেখা যায় তাকে বলবো প্লাজমোডেসমাটা। তাহলে আমি কোষ ঝিল্লিও পড়লাম। কোষ ঝিল্লি প্রধানত কি কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে? এরপর পড়লাম প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোথায় অবস্থান করে? দেখো, এই যে আমি প্রথমে দেখালাম কোষ প্রাচীর, এরপরে দেখালাম কোষ ঝিল্লি, এরপর দেখো জেলির মতো থকথকে উপাদান, অর্থাৎ বেশি সেমি লিকুইড সাবস্টেন্সেস
যেগুলো অতিরিক্ত তরলও না আবার ঘনও না, এক ধরনের থকথকে উপাদানের মধ্যে সবগুলো কোষ অঙ্গাণু যখন অবস্থান করে তাকে আমি বলবো প্রোটোপ্লাজম। ঠিক আছে? কোনো ক্ষেত্রে প্রোটোপ্লাজম অতিরিক্ত জমা হয়ে দেখো এই কোষের এই গঠনের মধ্যে আঙ্গুলের মতো ভাঁজ তৈরি করে, এটার নাম হচ্ছে মাইক্রোভিলাই। তাহলে প্রোটোপ্লাজমটাও আমরা পড়ে শেষ করলাম। এরপর পড়ব সাইটোপ্লাজম অথবা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমের মধ্যে তফাৎ কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। প্রোটোপ্লাজম হচ্ছে সবগুলি উপাদান বেসিক্যালি নিউক্লিয়াস সহ যে উপাদান নিয়ে ধারণ করে তাকে আমি বলবো প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস ছাড়া অথবা নিউক্লিয়াস বিহীন কোষের অন্যান্য অঙ্গাণুর নাম হচ্ছে সাইটোপ্লাজম। মনে থাকবে এই দুইটা উদাহরণ, প্রোটোপ্লাজম নিউক্লিয়াস সহ, সাইটোপ্লাজম নিউক্লিয়াস ছাড়া। ঠিক আছে? তাহলে এখন আসি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আমি প্রথমে কি বললাম, দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম। দেখো, একটি হচ্ছে ঝিল্লি যুক্ত আর একটি হচ্ছে ঝিল্লি বিহীন। মানেটা কি? ঝিল্লি যুক্ত মানে হচ্ছে যে কোষ অঙ্গাণুর মধ্যে বাইরে একটি আবরণী থাকবে তাকে আমি বলবো ঝিল্লিযুক্ত গঠন। আর ঝিল্লিবিহীন মানে হচ্ছে যে কোষ অঙ্গাণুর মধ্যে বাইরে কোনো আবরণী দিয়ে আবদ্ধ থাকবে না তাকে আমরা বলবো ঝিল্লিবিহীন। এখানে ঝিল্লিযুক্তের মধ্যে প্রথম শব্দ দেওয়া আছে, দেখো খুব ইম্পর্টেন্ট একটি অর্গানেলস, আমাদের কিন্তু পরীক্ষায় আসে, মাইটোকন্ড্রিয়া। দেখো এখানে আমি মুছে দিচ্ছি মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসনিক বস্তু অথবা মাইটোকন্ড্রিয়ার আরেকটি নাম হচ্ছে পাওয়ার হাউস অফ সেল। আমরা অধ্যায় 4-এ কিন্তু শ্বসন অথবা রেসপিরেশন পড়েছিলাম। শ্বসন এবং রেসপিরেশনের ক্ষেত্রে একটি গঠন পড়েছিলাম দ্বিস্তর বিশিষ্ট একটি গঠন, যার বাইরের আবরণীটি মসৃণ এবং ভেতরের আবরণীটি হচ্ছে কি ধরনের, এইভাবে খাস কাটা একটি গঠন। এই গঠনটির নামই হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? মাইটোকন্ড্রিয়ার মধ্যে থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয় এবং এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে দেখো এই ধরনের বোতামের মতো অথবা বোতামাকার গঠন দেখা যায়। এটার আরেকটি নাম হচ্ছে অক্সিজোম। মনে থাকবে অক্সিজোম। এবং এই যে আঙ্গুলের ভাঁজের মতো অথবা খাস কাটার গঠন দেখা যায়, এর আরেকটা নাম হচ্ছে ক্রিস্টি। এবং অক্সিজোম এবং ক্রিস্টির ভেতরে কি থাকে, এক ধরনের তরল উপাদান, এই গঠনটির নাম হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আমি প্রথম চিত্র কোনটা দেখাইলাম, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমি শ্বসনিক অনেক কিছু করতে পারবো, যেমন ধরো গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল-কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে গ্লাইকোলাইসিস ছাড়া বাকি সবগুলো উপাদান, অ্যাসিটাইল-কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সবগুলো উপাদান কিন্তু প্রধানত কোথার মধ্যে হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে হচ্ছে। আর গ্লাইকোলাইসিস কোথায় হচ্ছে, সাইটোপ্লাজমে। আশা করি আমরা বুঝছি। 2 নম্বর স্ট্রাকচার, আমি যে স্ট্রাকচারটা পড়ব এটা হচ্ছে প্লাস্টিড। আমরা কিন্তু অধ্যায় 4-এর মধ্যে প্লাস্টিডের গ্রানাম চক্র, থাইলাকয়েড, ম্যাট্রিক্স, স্ট্রোমা ল্যামিনি এগুলি সব পড়েছিলাম কিন্তু। তাহলে আমি এখন কিসের ছবি আঁকবো? প্লাস্টিডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? তাহলে আমি এখন আরেকটি ছবি আঁকছি মাইটোকন্ড্রিয়ার নিচে। দেখো দ্বিস্তর বিশিষ্ট একটি আবরণী, দ্বিস্তর, এরাও কিন্তু দ্বিস্তর মাইটোকন্ড্রিয়া। বাইরের স্তর মসৃণ, ভেতরের স্তর হচ্ছে খাসকাটা। ঠিক আছে? ঠিক একই রকম আমি যে প্লাস্টিড অথবা ক্লোরোপ্লাস্ট আঁকলাম, এটা দুটোটা স্তরে হচ্ছে মসৃণ। তাহলে এখানে আমি কি আঁকবো? দেখো এভাবে একটার পর একটা কি আঁকলাম, গ্রানাম চক্র। এই গ্রানাম আরেকটার সাথে যুক্ত হয়ে দেখো আবার তৈরি করলো এবং এই স্ট্রাকচারটার নাম হচ্ছে কি, সম্পূর্ণ গঠনটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। উল্টাপাল্টা করবে না কিন্তু, আমি প্লাস্টিক বলেছি কিন্তু চিত্র এঁকেছি কিসের, ক্লোরোপ্লাস্ট।
চিত্রটা মনে থাকবে তো? তাহলে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখো জেলির মতো উপাদান যেটা আছে এটার নাম দিলাম স্ট্রোমা। মাইটোকন্ড্রিয়াতে বলেছিলাম ম্যাট্রিক্স, আর এখন পড়লাম স্ট্রোমা। এরপর দেখো একটার সাথে একটা কানেকশন, এটার নাম দিলাম গ্রানাম ল্যামেলাম, এবং নিচে দিয়ে যে কানেকশন এটার নাম দিলাম স্ট্রোমা ল্যামেলাম। এরপর চাকতির মতো গঠনটার নাম দিলাম গ্রানাম, বহুবচনে গ্রানা, এবং সম্পূর্ণ গঠনটার নাম দিলাম থাইলাকয়েড। এগুলো কি মনে আছে? অবশ্যই মনে থাকতে হবে, এবং এই চিত্রগুলো ফিগার সহ ভালোভাবে আঁকা শিখতে হবে, ঠিক আছে? এরপর প্লাস্টিক। প্লাস্টিক নিয়ে আরো অনেক কিছু আছে। প্লাস্টিককে প্রধানত আমি কয়টা অংশে বিভক্ত করলাম? প্রধানত বিভক্ত করলাম 3টি অংশে। এই 3টে অংশের মধ্যে কি কি আছে দেখো। প্রথমটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেহেতু সবুজ বর্ণকণিকা ধারণ করে এজন্য এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েড। এবং এই যে গ্রানাম দেখালাম, সূর্যের আলোক কিন্তু আলোক শক্তি কিন্তু এই গ্রানামের মাধ্যমে কি শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে। তাহলে আমাদের উদ্ভিদের কোষাঙ্গাণুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। তাহলে আমি প্লাস্টিককে 3টে অংশে বিভক্ত করলাম। প্রথমটার নাম দিলাম ক্লোরোপ্লাস্ট, এরপর নাম দিলাম ক্রোমো। ক্রোমো ক্রোমো মানে হচ্ছে কি? রঙিন। তাহলে এই প্লাস্টিকের মধ্যে এরা কি করে? বিভিন্ন পোকামাকড়কে আকর্ষণ করে, যেহেতু অতিরিক্ত বর্ণকণিকা ধারণ করে। যেমন ধরো উদাহরণ দিয়ে বলতে পারি জ্যান্থোফিল, হলুদ। যদি এদের উপাদানের মধ্যে জ্যান্থোফিলের পরিমাণ বেশি থাকে তাহলে এরা হবে হলুদ বর্ণকণিকা। যদি বলা হয় ফাইকো এরিথ্রিন, লাল বর্ণকণিকা থাকবে। যদি বলা হয় ফাইকো সায়ানিন, নীল বর্ণকণিকা ধারণ করবে, ঠিক আছে? এরপর আরেকটি প্লাস্টিড আছে যেটার নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে কি? প্রধানত মূলের মধ্যে দেখা যায়, যখন বর্ণহীন অথবা কোনো বর্ণ থাকে না তখন এদের নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। এবং মজার ব্যাপার কি জানো? এই লিউকোপ্লাস্টকে যদি আমি যে কোনোভাবে সূর্যের আলোকের সংস্পর্শে রাখি, এরা কিন্তু আবার কিসে পরিণত হয়? ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। এবং লিউকোপ্লাস্ট প্রধানত উদ্ভিদের যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে গ্লুকোজ অথবা খাদ্য তৈরি হয়, এরা দিনের পর দিন কি করে রাখে? সঞ্চয় করে রাখে, ঠিক আছে? তাহলে আমি প্লাস্টিডও পড়লাম। এরপর পড়বো, এখন কোন অংশটা পড়বো? গোলজি বস্তু। তাহলে আমি এখন একটু এগুলো মুছে দিচ্ছি এবং তোমরা চিত্রের পর চিত্র যেভাবে দেখাচ্ছি ওইভাবে শিখে ফেলবে। গোলজি বস্তু। গোলজি বস্তু দেখো কিরকম? এই যে একটার পর একটা খড়ের আটির মতো, আমি এটাকে বলি খড়ের আটির মতো একটার পর একটা যখন থাকে এবং এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বেসিকল অথবা গহ্বর দেখা যায়, তখন এটাকে আমি বলবো গোলজি বড়ি। গোলজি বড়ি কি করে? পানি বিয়োজন, কি? পানি বিয়োজন করতে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে এনজাইম অথবা উৎসেচক এরা কিন্তু ধারণ করে রাখে। এবং এই গোলজি বড়ির এই অংশগুলির নাম হচ্ছে সিস্টার্নি, ঠিক আছে? তাহলে গোলজি বড়িও একটি উদ্ভিদ এবং প্রাণী কোষের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এরপরের অংশ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটু খেয়াল করে দেখো, আমি যে নিউক্লিয়াস আঁকলাম, এই নিউক্লিয়াসের পাশের মধ্যেই কিন্তু এই ধরনের কতগুলো এভাবে গঠন দেখা যায়। এই গঠনের মধ্যে দুই ধরনের উপাদান পাবো। একটা পাবো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা পাবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াসের আশেপাশে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে এরা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেখানে কি থাকবে? এভাবে মালার মতো একটার পর একটা মালার মতো কি যুক্ত থাকে? রাইবোজোম, ঠিক আছে? এজন্য এদেরকে বললাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা কি কাজ করে? প্রধানত নিউক্লিয়াস থেকে এবং কোষের অন্যান্য উপাদান থেকে যে উপাদানগুলো তৈরি হয় অথবা কোষ থেকে যে জৈবনিক প্রক্রিয়ায় উপাদান তৈরি হয়, এরা কি করে? ট্রান্সপোর্ট অথবা পরিবহনের মাধ্যমে পার্শ্ববর্তী কোষের মধ্যে কি দেয়?
সাপ্লাই দেয়। খুব ইম্পর্টেন্ট টপিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপর হচ্ছে কোষ গহ্বর। খেয়াল করে দেখো তো, এই যে উদ্ভিদ কোষের কোষ গহ্বর অনেক বড় এবং প্রাণী কোষের কোষ গহ্বর হচ্ছে ছোট ছোট। কেন? উদ্ভিদ কোষে তো কোনো রেচন অঙ্গ নাই, আছে, কিন্তু প্রাণী কোষে কি আছে? রেচন অঙ্গ থাকার কারণে প্রতিদিনের বর্জ্য পদার্থ কি হয়ে যায়? নির্গত হয়ে যায়। কিন্তু উদ্ভিদ কোষে রেচন অঙ্গ না থাকার কারণে দৈনন্দিন কোষ রস থেকে শুরু করে বিভিন্ন বর্জ্য উপাদান এখানে জমে জমে কি হয়? কোষ গহ্বরটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে? এই কোষ রসের মধ্যে বিভিন্ন খনিজ লবণ, সেল সেপ এবং কি বিভিন্ন রাসায়নিক উপাদান, বর্জ্য উপাদান ইত্যাদি থাকে। ভাইবা বোর্ডে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, আমার থেকেও জিজ্ঞেস করেছিল, উদ্ভিদ কোষের নিউক্লিয়াস কেন এক পাশে? তাহলে এটা হচ্ছে খুব বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন। উদ্ভিদ কোষের কোষ গহ্বর যেহেতু অনেক বড় হয়ে যায়, নিউক্লিয়াস কিন্তু বেসিক্যালি মাঝখানে থাকার কথা যে কোনো একটা কোষের, কিন্তু উদ্ভিদ কোষের কোষ গহ্বর অনেক বড় হওয়ার কারণে নিউক্লিয়াস অটোমেটিক্যালি কি হয়েছে? এক পাশে সরে যায়। ঠিক আছে? এরপর আসি কোষ গহ্বরের পর লাইসোজোম। লাইসোজোম কি করে দেখো, একে আমি বলি সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগ মানে কি? সুইসাইডাল ব্যাগ বলার আগে আমি বডিগার্ডও বলতে পারি, অথবা সেল বডিগার্ড। লাইসোজোম কি করে? বাইরের থেকে কোষের ভেতরে যদি কোনো উপাদান যদি প্রবেশ করে, সাথে সাথেই কিন্তু এরা ভক্ষণ করে অথবা খেয়ে ফেলে। আবার লাইসোজোম কিন্তু আরেকটা কাজ করে, এই লাইসোজোম নিজস্ব উৎসেচক অথবা এনজাইম একটি আবরণী দিয়ে আবৃত করে রাখে। কেননা এই যে কোষের অন্যান্য অঙ্গাণু আছে না, এই আবরণীর মধ্যে যদি আবদ্ধ না থাকতো, অন্যান্য অঙ্গাণুও এদের সংস্পর্শে এসে কি হয়ে যেত? বিনষ্ট হয়ে যেত। যখন খাদ্য ঘাটতি দেখা যায়, খাদ্য ঘাটতি মানে কি? অক্সিজেনের পরিমাণ যখন কমে যায়, লাইসোজোম কিন্তু নিজেকে নিজে কি করে ফেলে? বিনষ্ট করে ফেলে। এজন্য এর আরেকটি নাম দিলাম আমি সুইসাইডাল ব্যাগ। ঠিক আছে? তাহলে আমি এতক্ষণ ধরে কোন উপাদান নিয়ে পড়লাম? ঝিল্লিযুক্ত কোষ আবরণী। ঠিক আছে? এখন আসি ঝিল্লিবিহীন কোষ আবরণী। প্রথম শব্দের নাম দিলাম আমি কি? কোষ কঙ্কাল। এটা রিসেন্ট একটা আবিষ্কার। কোষ কঙ্কাল মানে কি? যে উপাদান নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকার জন্য এক ধরনের সূত্রাকার গঠন চারিদিকে বিস্তার লাভ করে এবং এই গঠনটাকে বলা হচ্ছে কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল প্রধানত মিউসিন, একটিন, বিভিন্ন ধরনের প্রোটিন দিয়ে, ম্যাক্রোটিউবিন, টিউবিউলিন ইত্যাদি বিভিন্ন রকম প্রোটিন দিয়ে কিন্তু এরা তৈরি হয়। এবং কোষ কঙ্কালকে প্রধানত আমি তিনটা অংশে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে ম্যাক্রোটিউবিউলস, আরেকটা হচ্ছে ম্যাক্রোফিলামেন্টস, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। ঠিক আছে? তাহলে যেহেতু এতটুকুই দেওয়া আছে আমাদের কোষ কঙ্কাল নিয়ে, আমরা ঠিক ততটুকুই পড়ব। কোষ কঙ্কালের পর রাইবোজোম, খুব ইম্পর্টেন্ট একটি উপাদান। দেখো, প্রোক্যারিওটিক সেলে রাইবোজোম আছে কিন্তু অন্যান্য অঙ্গাণু নাই। তাহলে রাইবোজোমের গুরুত্ব কি? রাইবোজোম কেন সবগুলোতে সব উপাদানে আছে? রাইবোজোমকে বলা হয় প্রধানত প্রোটিন তৈরির কারখানা। ঠিক আছে? এরা কি করে? একটার পর একটা পলিপেপটাইড, আমি কিন্তু পড়েছিলাম অধ্যায় 5-এর মধ্যে, পলিপেপটাইড মানে হচ্ছে পেপটাইড বন্ড গঠন করে কি তৈরি করে? অনেকগুলো প্রোটিন তৈরি করে। তাই রাইবোজোমকে আমি বললাম প্রোটিন তৈরির কারখানা। এরপর পড়লাম সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোম বেসিক্যালি কোষ বিভাজনের সময় স্টাররে তৈরি করে। এরা বিভিন্ন কি তৈরি করে? একটি কোষ থেকে আরেকটি কোষ বিভাজিত হওয়ার সময় কোষ প্লেট তৈরি করে। তাহলে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে এই উপাদানগুলো। এই সেন্ট্রোজোমকে আমি আবার দুইটা অংশে বিভক্ত করতে পারি। সেন্ট্রিওল, যে দণ্ডাকার নলের মতো গঠন দেখা যায়, এটার নাম হচ্ছে সেন্ট্রিওল, এবং এর আশেপাশে যে তরল উপাদান দেখা যায় এটার নাম দিলাম সেন্ট্রোস্ফিয়ার। আশা করি আমরা এই টপিকগুলি খুব সুন্দর করে পড়ে ফেলবো। ঠিক আছে? এরপর লাস্ট টপিকস, একদম লাস্ট টপিকস কোনটা নিয়ে আলোকপাত করব? নিউক্লিয়াস।
নিউক্লিয়াসকে কি বলা হয়? ব্রেন অফ দ্য সেল, অথবা কি সব কিছু নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে প্রধানত আমি কয়টা অংশে বিভক্ত করলাম? নিউক্লিয়াসকে আমি প্রধানত 4টা অংশে বিভক্ত করলাম। প্রথমটার নাম দিলাম নিউক্লিয়ার মেমব্রেন, এরপর নাম দিলাম নিউক্লিওপ্লাজম, এরপর দিলাম নিউক্লিওলাস, এবং সবার শেষে দিলাম ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু একসময় কোষ বিভাজনের একটি পর্যায়ে এসে ক্রোমোজোমে রূপান্তরিত হয়। এখন আসি, আমি ক্রোমোজোমের চিত্রটা একটু এঁকে দেখাই। এই যে এভাবে এসে এভাবে একটি গঠন, ঠিক আছে? এখানে স্যাটেলাইট থাকবে, ক্রোমোমিয়ার থাকবে, তারপর কি থাকবে? গৌণ গুঞ্জন থাকবে। তাহলে আজকে আমি শুধুমাত্র জাস্ট ইন্ট্রোডিউস অ্যাবাউট সেল অর্গানেলস অ্যান্ড সেল অর্গানেলস টাইপ, হোয়াট ইজ দ্য সেল, এসবগুলো নিয়ে বিস্তারিত পড়লাম এবং সংক্ষেপে পড়ে শেষ করলাম আমাদের আজকের একটি কোষের মধ্যে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি কি আছে এবং কি কি নাই এবং এদের ভূমিকা। আশা করি আমরা এই টপিকসটা বাসায় আরও একবার পড়ে মোটামুটি ক্লিয়ার করে ফেলব। ধন্যবাদ।